বিজেপি এতদিন বলছিল যে ডায়মন্ড হারবারের প্রার্থীর যে নাম তারা ঘোষণা করবে, চমক আছে, কতটা চমকালেন? দেখুন, আমি একটা কথা প্রায়শই বলি এবং বলি মানে ঘটনা এটা, মোদি ভাই মোটা ভাই দিদি ভাইয়ের মধ্যে যে ত্রিকোণ প্রেম, এই প্রেমের ভাষা রাজ্যের বিজেপি বা তৃণমূল নেতারা জানেন না। পরিকল্পনা হয়ে আছে এই রাজ্যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মানে আসন বাটোয়ারা হয়ে গিয়েছে এবং অভিজিৎকে জেতাতেই, অভিজিৎ না তো কিনা, অভিষেককে জেতাতেই হবে। তো অভিষেককে জেতাতে গেলে পরে কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে মানুষের কাছে একটা নেতিবাচক বার্তা যাবে যে একজন নেতা বলেছিলেন যে আমি লড়বো, এই বলে তিনি যে একটা খুব বাজার গরম করার চেষ্টা করেছিলেন, তিনি সরে গেলেন এবং এই তিনি লড়বো বলে থাকা থেকে বামপন্থীরা যারা নিজেদের প্রার্থী দিয়ে প্রস্তুতির ক্ষেত্রে খানিকটা ঘাটতি হলো। তারপর বিজেপি এমন লোককে প্রার্থী দিলেন যে প্রার্থী নিজেও বোধহয় জানেন না তিনি প্রার্থী হবেন বা হতে পারেন। ওদের সুনির্দিষ্ট অঙ্ক হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে 42টা সিটের মধ্যে বিজেপি 18 থেকে 20 এবং বাদবাকি তৃণমূল 20, এই সমঝোতা হয়েছে এবং সেখানে প্রাথমিক বার্তা হচ্ছে যে ওদের যুবনেতাকে জেতাতেই হবে, তারই পরিকল্পনার এই রূপ। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এই সিটটা ছেড়ে দিল বিজেপি? পরিষ্কার এটা একেবারে তাকে তুলে দেওয়া হলো এই জন্যেই যে অভিষেক মমতার নেতৃত্বে আরএসএসের কর্মসূচি পশ্চিমবঙ্গে রূপায়িত করবে। ওরা জানে যে বিজেপির যারা নেতারা আছেন তারা তাদের কর্মসূচি সঠিকভাবে রূপায়িত করতে পারছেন না, পারবেনও না। সেই জন্য ওদের বোঝাপড়া করে নেওয়া হয়েছে। একটাই লক্ষ্য, কোনো মতেই যেন বামপন্থীরা তাদের পুরনো জায়গায় ফিরে আসতে না পারে। সেই জন্যে এত ঘোটালা পাকানো সর্বক্ষেত্রেই। ডায়মন্ড হারবারে কি তাহলে লড়াইটা এখন অভিষেক বনাম প্রতিকূল? ডায়মন্ড হারবারের লড়াই অভিষেক বনাম প্রতিকূল, এবং প্রথম দিন থেকেই যদি স্পষ্ট বার্তা আসতো তাহলে প্রতিকূল লড়াই করে প্রতিকূল রীতিমতো ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল প্রতিদ্বন্দ্বিতার। এখনও প্রতিকূল লড়বে, প্রতিকূল ডায়মন্ড হারবারের মাটির ছেলে, কিন্তু সমস্ত মানুষের কাছে একটা ধোঁয়াশা তৈরি করে, একটা বিভ্রান্তির বাতাবরণ তৈরি করে এইটা করা হলো। শেষ মুহূর্তে বিজেপির প্রার্থীকে এমন একজন মানুষ, তাকে শুধু নমিনেশন দাখিল করে তিনি চুপচাপ ঘুমিয়ে থাকবেন এবং বিজেপি দেখবেন অভিষেককে জেতাবার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে এবং চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে তো ওখানে আইএসএফও প্রার্থী দিয়েছে, আলাদা করে মজনু লস্কর। আইএসএফের প্রার্থী কি? আইএসএফ তো প্রার্থী দিচ্ছে প্রকৃতপক্ষে বিরোধী পরিসরে ভাঙন দেখাবার জন্য, যেটা আমরা চাইনি, যেটা আমরা চেয়েছিলাম একটা ব্যাপক ঐক্য হোক। এখন আইএসএফের কিছু নেতা তারা নিজেদের খুব শক্তিশালী ভাবতে শুরু করলেন। আমি আলোচনার সময় ওদের এই কথাও বলেছিলাম, দেখুন ওই কুয়োর ব্যাঙ আর সমুদ্র ব্যাঙের গল্পটা জানেন তো? সে কুয়োর ব্যাঙ ভাবলো যে সমুদ্রটাই কুয়োর মতো, ওতে ফুলতে ফুলতে পটাশ করে ফেটে গেল। সেই পরিণতি না আপনাদের হয়। নওশাদ সিদ্দিকী লড়লে কি বেশি লড়াইটা জোরদার হতো? নওশাদ লড়লে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা হতো। সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী শক্তি তারা এক জায়গায় জড়ো হয়ে লড়াই করতেন। কেন নওশাদকে আমরা দেখেছি, তাকে আমরা মনে করেছি ধর্মনিরপেক্ষ শক্তির প্রতীক। আজকে নওশাদকেও তো তার দলের নেতারা প্রকৃতপক্ষে বিপথে পরিচালিত করলেন, বিভ্রান্ত করলেন এবং তার যে একটা সংগ্রামী ভাবমূর্তি তৈরি হচ্ছিল ধর্মনিরপেক্ষ একজন তরুণ রাজনৈতিক নেতা হিসেবে, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। রাজনৈতিক মহলে তো এখন অনেকেই বলছে যে নওশাদ সিদ্দিকী আসলে বামেদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করেনি, কারণ সে তৃণমূলের থেকে টাকা খেয়েছে। কেউ আবার বলছে বিজেপির দালাল। হতে পারে, আমি তো বলতে পারবো না, জানি না টাকা খেয়েছে খায়নি। তবে সাধারণ মানুষের কাছে কিন্তু এরকম একটা ধোঁয়াশা আছে। আমি গতকাল ভাঙড়ে মিটিং করতে গিয়েছিলাম, সেখানেও আমি সাধারণ মানুষ তাদের কাছ থেকেই কিন্তু এইরকম কথা শুনেছি যে তারা খুব ব্যথিত এবং তাদের ধারণা যে এটা হয়েছে হয়তো বড় কোনো টাকা পয়সার খেলা হয়েছে। যদিও আমি তাদের বললাম যে এই ধরনের কথা আমি বিশ্বাস করি না, আপনারা মাথা দেবেন না, আপনারা নিচের তলায় চেষ্টা করে যান যারা ধর্মনিরপেক্ষ চিন্তায় থাকেন। কেন এটা তো ধ্রুব সত্য যে 34 বছরের বাম আমলেই সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়। তাদের জীবনের নিরাপত্তা, তাদের জমির নিরাপত্তা, তাদের শিক্ষার নিরাপত্তা, শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার তখন প্রসার হয়েছিল, মাদ্রাসা শিক্ষার সঙ্গে বিজ্ঞান শিক্ষাকে যুক্ত করা হয়েছিল, যেগুলো মানব উন্নয়নের সূচক বাম আমলই হয়েছে। এবং পরবর্তীকালে মানুষ বিভ্রান্ত হয়েছেন, প্রচারে ভুলেছেন এবং আজকেও সেই বিভ্রান্তির সুযোগ তৃণমূল বিজেপি নেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যেই সি ভোটার সমীক্ষা বিভিন্ন চ্যানেলের সেগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে এবং সেখান থেকে হচ্ছে বামেরা একটা সিটও পাবে না।
ধরুন এই সি ভোটার সমীক্ষা যে সময় প্রেক্ষিতে হচ্ছে তার সঙ্গে নির্বাচনের মুখোমুখি বাস্তবের কোনো যোগ থাকবে না, অনেক পরিস্থিতি পাল্টাবে। আর সি ভোটার সমীক্ষাটা বলছে গোটা ভারতবর্ষে বিজেপি হারছে, এবং সি ভোটার সমীক্ষাকেই যদি নিরিখ করতে হয় তাহলে ভারতবর্ষে বিজেপি হারছে, এবং ভারতবর্ষে বিজেপি হারছে, এটা সত্য কথা। বিজেপির জেতার কোনো সুযোগ নেই। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একটা বড় সংখ্যার আসন চাইছে, সেই জন্য তৃণমূলের সঙ্গে বোঝাপড়া যে পশ্চিমবঙ্গে 42টা যদি তৃণমূল বিজেপি পরস্পরের মধ্যে ভাগ করে নিতে পারে তাহলে 42টাই মোদির পক্ষে থাকবে। এটাই মোদির অঙ্ক, এটাই অমিত শাহর অঙ্ক। উত্তরবঙ্গে আজকে একসঙ্গে একদিকে প্রধানমন্ত্রীর সভা, ওইদিকে গিয়েছেন মুখ্যমন্ত্রীও। ঘন ঘন ভোটের আগে প্রধানমন্ত্রী আসছেন বাংলায়, অমিত শাহজিও আসছেন। তার কারণ বললাম যে বাংলায় ওরা মনে করছেন বাংলা হচ্ছে একমাত্র যেখানে এখন তৃণমূল বিজেপির যৌথ শক্তি আগামী দিনে আরএসএসের কর্মসূচি রূপায়ণে সহায়ক হবে। বিজেপি আতঙ্কিত, তারা ভারতবর্ষের অন্যত্র আদৌ টিকতে পারবে কিনা প্রশ্ন উঠে গিয়েছে। আজকে দেখছেন না, ভোট যত এগোচ্ছে প্রধানমন্ত্রী তত পাগলের মতো অর্ধসত্য মিথ্যা কথা বলছেন। তা দেশের প্রধানমন্ত্রী নির্বিকারে তিনি অর্ধসত্য বলে যাচ্ছেন। আমার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে, এইটা কারা বলে? ঈশ্বর প্রদত্ত ক্ষমতার কথা আমরা চিরকাল শুনেছি স্বৈরাচারী নায়কদের মুখ থেকে। হিটলার বলুন, মুসোলিনি বলুন, ফ্রাঙ্কো বলুন, এরা সকলেই নিজেদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতার কথা বলতেন। নেপোলিয়ান বলুন। আজকে মোদি সে কথাই বলছেন, কেন তার সমস্ত দুর্নীতিমূলক কার্যকলাপের চরিত্র প্রকাশিত হয়ে গেছে। বেকারিত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আর ওদিকে আদানি আম্বানিদের সম্পত্তি বাড়ছে। আমাদের দেশে গরিব মানুষ হচ্ছে আর বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে। কী ব্যাখ্যা দেবেন মোদি? গত এক বছরে 39টা বিলিয়নার বেড়েছে। পৃথিবীতে 200 বিলিয়নিয়ার হচ্ছে ভারতবর্ষের, আর যে ভারতবর্ষের মানুষ ক্ষুধার জ্বালায় মরছেন, এবং সেই ক্ষুধার জ্বালায় মানুষ প্রতিবাদ করলে পরেই মোদি তিরিং বিরিং করে লাফাচ্ছেন, প্রশাসনকে কাজে লাগাচ্ছেন। কৃষকদের এত লড়াইয়ের পরে তার ন্যূনতম যে প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস, বক্তৃতা করে বলেছিলেন আমরা দেবো, আজও দিয়েছেন, দিতে পারেননি। অর্থাৎ অনর্গল অসত্য কথা বলা আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। বলছেন এই দারিদ্রতা হাঁটাতে, বেকারত্ব ঘোচাতে বিকল্প হিসেবে বামেদেরই বেছে নেবে মানুষ। একমাত্র বামেরাই তো বিকল্প, তো প্রমাণ হয়েছে তো। 100 দিনের কাজ, ব্যাংক জাতীয়করণ, বেকারদের জন্য কর্মসংস্থান যা 100 দিনের কাজের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে, শিক্ষার প্রসার, এই সবই তো বাম আমলে হয়েছে। 34 বছরে যে শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, মমতা এসে সেই পরিকাঠামোকে বিক্রি করে দিয়েছেন। আগামী দিনে আরও তথ্য প্রকাশিত হবে, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে কীভাবে দুর্নীতি করে একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়, সে দৃষ্টান্ত স্থাপন করেছেন মমতা। তা আবার কোন রাজ্যে? যে রাজ্যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহন জন্মেছিলেন, সেই রাজ্যে তারা শিক্ষাটাকে বাজারে বিক্রি করে দিয়েছেন। এবং মোদিও কেন্দ্রীয়ভাবে শিক্ষাটাকে বাজারে ছেড়ে দিচ্ছেন। জেএনইউ ছেলেরা তারা স্কলারশিপ পায় না। যারা নিচে থেকে উঠে আসা দলিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা যা স্কলারশিপ পেয়ে পড়াশোনা করতে, তাদের স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, নিয়োগ বন্ধ হয়ে গেছে। তো তারা কী করবেন? তারা ওই আদানি আম্বানির ল্যাজ ধরেই ঝুলবেন।